আমরা গ্র্যাভিটেশনের এটা ধরে নাও আমাদের থার্ড আমাদের ক্লাস। একটা অফলাইন, দুটো সেকেন্ড অনলাইন এটা চলছে। পড়ছি আমরা মহাকর্ষ। আজকে ডেট কত বলো? আজকে সম্ভবত 5 তারিখ। আজকের ডেট হচ্ছে 5/10/24। ওকে, আমরা যেটা পড়ছিলাম সেটা আগের চ্যাপ্টারে, মানে আগের ক্লাসে যেগুলো আমরা পড়েছি সেটা হচ্ছে মেনলি আমরা পড়েছি। 1 নম্বর হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র বলতে কি বোঝায়। কখনো কখনো ক্ষেত্র হচ্ছে একটা 3D জায়গা। আমাদের কিন্তু বইয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম কোশ্চেন করে দিতে পারে। মহাকর্ষ ক্ষেত্র বলতেই ক্ষেত্র প্রাবল্য অনেক সময় আমাদের ধরতে হয়, কিন্তু আমাদের জানতে হবে যে ক্ষেত্র হচ্ছে একটা এরিয়া। এরিয়া নয়, 3D একটা রিজন, একটা অঞ্চল, ত্রিমাত্রিক একটা অঞ্চলকে বোঝায়, যেখানে মহাকর্ষ অন্য কোনো বস্তু যদি আমি নিয়ে আসি তাহলে তার উপরে একটা আকর্ষণ বল, মহাকর্ষ বল ক্রিয়াশীল হবে। এটা আমরা বুঝেছি। তারপরে আমরা দেখতে চাইছি যে আচ্ছা ঠিক আছে, একটা মহাকর্ষ ক্ষেত্র যদি থাকে, সেই মহাকর্ষ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে, ধরে নাও এখানে একটা ভর আছে, এটা হচ্ছে মাদার মাস। মাদার মাস কেন বলছি? কারণ এর জন্য আমরা ধরে নিচ্ছি মহাকর্ষ ক্ষেত্র তৈরি হচ্ছে। তাহলে এইটাকে ধরে নাও আমি ধরছি মাদার মাস। তাহলে এই মাদার মাসের জন্য যে মহাকর্ষ ক্ষেত্রটা তৈরি হচ্ছে, তার বিভিন্ন পয়েন্টে, ধরে নাও এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। তাহলে এই যে এ, বি, সি, এই সমস্ত বিন্দুতে তো একই রকম ভাবে এই এম ভরের বস্তুটা অন্য আর একটা বস্তু যদি আনি তাহলে একই রকম তো হবে না। কারণ আমরা জানি আকর্ষণ বল 1/r² ভ্যারি করে। তাহলে যত দূরত্ব যাব তত কমবে। তাহলে এমন একটা প্যারামিটার আমরা ডিফাইন করলাম, যেখানে যেটা জানলেই আমরা বুঝতে পারবো যে কোনো একটা মহাকর্ষ ক্ষেত্রে যদি 1 কেজি ভর বা একক ভর রাখা হয়, তার উপর কতটা বল প্রযুক্ত হবে। তার মানে কি, আমি যদি এতে আমি জানতে চাই কতটা মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য, এটা প্যারামিটারটাকে বলা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। এটা প্যারামিটার ঠিক নয়, এটা হচ্ছে একটা রাশি। এই রাশিটা নির্দেশ করে কোনো একটি বিন্দুতে, মহাকর্ষ ক্ষেত্রর কোনো একটি বিন্দুতে কত তীব্র সেই মহাকর্ষ ক্ষেত্র। তার মানে কি? তার মানে হচ্ছে কতটা বড় মাসের জন্য, মাদার মাসের জন্য মহাকর্ষ ক্ষেত্র তৈরি হয়েছে, সেটা একটা ইম্পর্টেন্ট। যত বড় বড় মাস হবে, এটা যদি সূর্য হয় তাহলে যা হবে পৃথিবী হলে কম হবে। এটা যদি চাঁদ হয় আরেকটু কমে যাবে। তার মানে যে মহাকর্ষ ক্ষেত্র তৈরি করছে তার ভরের উপর নির্ভরশীল। আর কি? আর হচ্ছে যে ভরটার জন্য মহাকর্ষ ক্ষেত্র তৈরি হচ্ছে, তার থেকে যে বিন্দুতে আমি ক্যালকুলেট করছি তার মধ্যে যে দূরত্ব আছে, সেই দূরত্বের উপরেও কিন্তু এটা নির্ভরশীল। সেখানে আমরা দেখেছি, তাহলে কি করব, এখানে আমরা এ বিন্দুতে 1 ভর বসাবো, বি বিন্দুতে 1 ভর বসাবো, সি বিন্দুতে 1 ভর বসাবো, একক। তাহলে কতটা আকর্ষণ হয়, কতটা আকর্ষণ হয়, তাহলে ই সমান জি এম ইন্টু 1/r²। ফোর্সের ফর্মুলা কি ছিল? ফোর্স সমান ছিল জি এম ইন্টু ছোট হাতের m/r², যেখানে এই ছোট হাতের এম হচ্ছে টেস্ট মাস। টেস্ট মাস, যে মাসটাকে আমি বিভিন্ন জায়গায় ভ্যারি করে করে দেখছি কত ফোর্স হয়, সেখানে যদি একক মাস রাখি, ইউনিট মাস যদি রাখি, তাহলে যে ফোর্সটা হবে, অ্যাট্রাকশন ফোর্সটা হবে, সেটাই হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। ওই পয়েন্টে এটা হচ্ছে ক্ষেত্র প্রাবল্য। তো কখনো কখনো ক্ষেত্র বলে দেবে নিয়ে তোমার এটা লিখে দেবে, তো সেটাই ক্ষেত্র প্রাবল্য আমাদের কিন্তু ধরে নিতে হবে। এই 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 দুটো জিনিস বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে এই দুটো থেকে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু ই। এটা আগের দিন আমরা আলোচনা করেছি। সৌমিত্র, কি বুঝলি? নাম্বার 3 আমরা যেটা ডিসকাস করেছি সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভব। এটা আমরা ডিসকাস করেছি, ক্যালকুলেশন করেছি, এবং আমরা দেখেছি যে কোনো একটা গোলীয় বস্তু যদি হয়, তার বাইরের কোনো একটা পয়েন্টে আর দূরত্বে কোনো একটা পয়েন্টে তার যে বিভব, মহাকর্ষীয় বিভব হয় ভি, যদি আমি বলি, তাহলে ভি আর সমান হয় -gm/r। তারপর আমরা কি ডিসকাস করেছি? মহাকর্ষীয় স্থিতিশক্তি। মহাকর্ষীয় স্থিতিশক্তি, সব প্যারামিটার কিন্তু আলাদা, সব প্রত্যেকটা রাশি কিন্তু ডিফারেন্ট। মহাকর্ষীয় স্থিতিশক্তি, এটাকে ইউ নাম দিয়েছি। এটা এটা কি, যদি আমি এখানে একক ভরের জন্য মহাকর্ষীয় বিভব হয়, যে পরিমাণ কৃতকার্য করতে হবে,
অসীম থেকে ওই দূরে নিয়ে আসতে গেলে যে পরিমাণ কৃতকার্য করতে হবে তাকে আমরা মহাকর্ষীয় বিভব বলেছি। স্থিতিশক্তির ক্ষেত্রে সেটা একক ভর না হয়ে এম ভর হবে। তার মানে ইউ আর সমান তখন হবে মাইনাস জি এম বাই আর স্কোয়ার, যেটা ছিল এটা ভি এর জন্য ছিল, তার সাথে একটা এম গুণ হয়ে যাবে। তাহলে এখানে একটা নির্দিষ্ট ভর থাকবে, আর একক ভরের জন্য যদি হয় তাহলে সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভব। তাই এদের দুজনের থেকে আমি সম্পর্ক পেলাম ইউ সমান হচ্ছে, দেখ ইউ এখানে একটা এম আছে আর ভি এ এম নাই, তাহলে ইউ সমান হচ্ছে এম ইন্টু ভি। যেমনটা আমরা পেয়েছিলাম ফোর্স সমান হচ্ছে এম ইন্টু ই। তার মানে কি, কোন একটি ক্ষেত্রে যদি ক্ষেত্র প্রাবল্য আমার জানা থাকে, সেখানে আমি যে ভর রাখবো সেই ভরকে গুণ করে দেবো, তাহলেই সেই ভরের উপর আমি ফোর্স পেয়ে যাব। আবার কোন একটি ক্ষেত্রে যদি কোন একটি পয়েন্টের আমার বিভব জানা থাকে, মহাকর্ষীয় বিভব, তাহলে যে পরিমাণ ভর আমি রাখছি তাদের দুজনকে গুণ করে দিলে সেই পয়েন্টে সেই ক্ষেত্রের জন্য মহাকর্ষীয় স্থিতিশক্তি কতটা সেটা আমরা কিন্তু জেনে যাব। এইটুকু পর্যন্ত আমরা আগের দিন পড়েছিলাম এবং এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই দেখো, আকৃতি ভরের বিন্যাস আলাদা আলাদা হতে পারে। তাহলে ভরের বিন্যাস নানা রকম হতে পারে। শুধু গোল হবে তা তো নয়, অনেক রকম হতে পারে। তো তাদের জন্য, তো তার ক্ষেত্রে বিভিন্ন বিন্দুতে তার ক্ষেত্র প্রাবল্য, তার তোমার মহাকর্ষীয় বিভব সেগুলো আলাদা আলাদা হতে পারে। তাহলে তার জন্য কোনো একটি বিন্দুতে কোনো একটি বিন্দুতে ই কত হবে, ভি কত হবে, সেটা আমাদের ক্যালকুলেশন করতে করতে দিতে পারে যে কোনো ক্ষেত্রে। যদিও তোমাদের এইচএস এর সিলেবাস মানে এই 11 এর সিলেবাসে অন্যান্য নেই, শুধু গোলক আছে আর খোলক আছে, বাদবাকি কিছু নেই, তবুও আমরা আরো দু একটা বিভিন্ন জিনিসের তোমাদের ইন্টারেস্টের জন্য এবং যাতে করে তোমরা ভয় না পাও, ক্যালকুলেশন যেন তোমরা করে ফেলতে পারো যে কোনো ধরনের ভরের জন্য, তার জন্য কিন্তু আমি দু একটা তোমাদেরকে ক্যালকুলেট করতে দেবো, তোমরা চেষ্টা করবে। যারা যারা খানিকটা চেষ্টা করবে তাদের আটকে গেলে আমি বাদ বাকিটা বলে দেবো। যেমন কি কি করব, তোমাদের বইয়েও অনেকগুলো রয়েছে। এক নাম্বার হচ্ছে, ধরে নাও একটা নিরেট গোলক, নিরেট গোলক যার ভর হচ্ছে এম, ব্যাসার্ধ হচ্ছে আর। নিরেট গোলক যেমন পৃথিবীকে আমরা মাঝে মাঝে নিরেট গোলক ধরি। তাহলে এই নিরেট গোলকের বিভিন্ন জায়গায়, একটা হচ্ছে অভ্যন্তরে হতে পারে, একটা হচ্ছে সারফেসে হতে পারে, তলে হতে পারে, আর একটা বাইরে। এই তিনটে পয়েন্টে আমাদের যদি ই আর বার করতে দেয়, তাহলে আমরা কি বার করতে পারবো? ই আর মানে কি গো? ই আর বেসিক্যালি কি? এই যে পৃথিবী, যদি এটা ভাবি আমি, এটা যদি আমরা পৃথিবী ভাবি, তাহলে ই আরটা কি পৃথিবীর ক্ষেত্রে? কেউ বলতে পারবে? অভিকর্ষ বলের তীব্রতা মানে কি? ভেরি গুড, ঠিক বলেছো। তার মানে কি? আমাদের খুব পরিচিত একটা জিনিস, সেটা কে? ক্ষেত্র প্রাবল্য মানেই তীব্রতা। আমাদের পরিচিত জিনিসটা কি? ইটা কি? এটা হচ্ছে পাতি জি। এটা হচ্ছে পাতি জি। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণ। আগের দিন আমি ডিসকাস করেছিলাম অভিকর্ষজ ত্বরণ এটা। যেমন ধরে নাও, এখানে আমরা দেখতে পেলাম যে এফ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু ই। আবার নিউটনের সেকেন্ড লতে কি বলে? নিউটন সেকেন্ড লতে কি বলে? নিউটন সেকেন্ড লতে বলে এফ ইকুয়াল টু এম ইন্টু এ। তাহলে এই দুটো থেকে কম্পেয়ার করে আমরা বলতে পারি ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য বলে যে কথাটা বলা হচ্ছে, সেটা বেসিক্যালি ত্বরণ। তার মানে এ ইকুয়াল টু ই ইকুয়াল টু হচ্ছে এ, ত্বরণ। এবার যদি পৃথিবীর টানের ক্ষেত্রে হয়, পৃথিবী যখন টানবে, তাহলে পৃথিবীর ক্ষেত্রে যে ত্বরণটা হয় সেটা তোমার জি। তাহলে ভেতরে কত জি, বাইরে কত জি, সেটা কি আমরা ক্যালকুলেট করিনি? পৃথিবীর গভীরে কেমন হয়, পৃথিবীর তলে কেমন হয়, পৃথিবীর বাইরে কেমন হয়,
সেটা আমরা ক্যালকুলেট করেছি। তাহলে পৃথিবীর ক্ষেত্রে যা হয় নিরেট গোলকের ক্ষেত্রে, অন্যান্য নিরেট গোলকের ক্ষেত্রেও তাই হবে। সেক্ষেত্রে ইআর লিখবো, পৃথিবীর ক্ষেত্রে জিআর লিখবো। তার মানে এটা দেখতে কেমন হবে? এটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর ভেতর থেকে যদি আমি কেন্দ্র থেকে দূরত্ব যদি আমরা দেখি, এটা লিখি কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে আমরা এখানে কি দেখতে পেয়েছি? এখানে দেখতে পেয়েছি এটা যে জি লিখেছি, যেটা বেসিক্যালি ইআর, সেটা প্রথমে এইটা হচ্ছে আমার পৃথিবীর, এটা হচ্ছে আমার এটা যদি পৃথিবীর ব্যাসার্ধ আর হয়, তাহলে কেন্দ্র এইটুকু হচ্ছে তোমার ভেতরে অভ্যন্তরে, এইটা হচ্ছে সারফেস ভূপৃষ্ঠে, পৃথিবীর ক্ষেত্রে বলছি বলে, আর এইটা হচ্ছে বাইরে। তাদের ক্ষেত্রে আমরা কি দেখেছি? ইয়ারটা কিরকম দেখতে হয়, কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত কেমন হয় ইয়ার? পুরো স্ট্রেট। জি ইজ প্রপোর্শনাল টু আর। অ্যাকচুয়াল ফর্মুলাটা কি হয়? জি ইকুয়াল টু কত হয়? কত হয় গো? জি এম বাই আর কিউব ইন্টু আর হয় কি? তোদের মনে নেই? জি আর স্কোয়ার বাই জি আর স্কোয়ার ইন্টু আর বাই আর, জি আর স্কোয়ার বাই আর স্কোয়ার। কিরে, মনে নেই? পৃথিবীর অভ্যন্তর কিরকম বলো? এটা সেকেন্ড ক্লাসে করিয়েছি, ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস। পৃথিবীর অভ্যন্তরে কি হয়? ধর পৃথিবীর অভ্যন্তরে এরকম একটা জায়গায় হয়, এটা টানবে, তাহলে জি ইকুয়াল টু হচ্ছে জি এম এম প্রাইম বাই আর ওয়ান স্কোয়ার। তার মানে হচ্ছে জি ইন্টু 4/3 পাই আর কিউব ইন্টু রো বাই আর কিউব, মানে আর ওয়ান কিউব বাই আর ওয়ান স্কোয়ার। এইটা সমান, এটা জি প্রাইম, তাহলে জি প্রাইম মানে এটা জি ওয়ান ভেতরে অভ্যন্তরে, তাহলে এইটা সমান হচ্ছে 4/3 পাই জি রো, পাই জি রো আর ওয়ান অভ্যন্তরে। আর জি প্রাইম, জি অ্যাট সারফেস, তলে যদি আমি করি, তাহলে আমি পাবো 4/3 পাই জি রো আর। তাহলে ভাগ করলে কি পাবো? জি প্রাইম ইকুয়াল টু জি প্রাইম ইকুয়াল টু জি প্রাইম বাই জি ইকুয়াল টু হচ্ছে আর ওয়ান বাই আর। তাহলে জি ইকুয়াল টু, এখানে আমরা কারেকশন করছি, এটা অভ্যন্তরের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে জি ইন্টু আর বাই আর। এইটা দাঁড়াবে জি ওয়ান সমান অভ্যন্তরে। তাহলে একটু ভেবে নিও, আমি যেটা অভ্যন্তরে করিয়েছি তাতে দেখবে এটা প্রপোর্শনাল টু আর হয়, ডিস্টেন্সের সাথে প্রপোর্শনাল হয়। এটা কি মনে নেই তোদের সাইদা? তাহলে এগুলো ঝপাঝপ মনে রাখতে হবে। আর বাইরে তাহলে কি হয়? বাইরে কি রকম করে ভ্যারি করে? 1/r², একদম 1/r² আকারে ভ্যারি করে। তো এইটা জি যেমন ভাবে ভ্যারি করে তেমন ভাবে ই ভ্যারি করবে। এবার এবার প্রশ্ন হচ্ছে, যদি ধরো তোমার ই জানা থাকে, তাহলে কি তুমি ভি বার করতে পারবে? বিভব কি বার করতে পারবে? বার করা যায়। ভেতরে কতটা কি হবে সেটা বার করা যায়, তার ফর্মুলা আছে। যেমন ধরে নাও, সরি, হ্যাং হো গয়া। ওকে, তো দেখো, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ই এবং ভি এর মধ্যে সম্পর্ক। এটা হয় ই আর সমান মাইনাস ইভি আর ডিআর।
তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ঋণাত্মক বিভবের পরিবর্তনের হার। এটা কার ক্ষেত্রে হয়? শুধুমাত্র কনজারভেটিভ ফোর্সের জন্য হয়, সংরক্ষী বলের জন্য হয়। তার মানে ভি যদি আমার জানা থাকে তাহলে আমি সহজেই ই বার করতে পারবো। যেমন ধরো না, এখানে যদি আমি ভর গুণ করে দিই দুই দিকে, এম ই আর সমান মাইনাস একটা ভর এখানে গুণ করে দিলাম ডিভি ডিআর। তাহলে এইটাকে আমরা লিখতে পারি মাইনাস ডিডিআর অফ ভর তো কনস্ট্যান্ট, ভিতরে ঢুকিয়ে দিলাম এম ইন্টু ভি। তাহলে এম ইন্টু বড় হাতের ভিটা কি, এম ইন্টু বড় হাতের ভিটাকে আমরা কি লিখতে পারি, আর এম ইন্টু ইয়ারটাকে আমরা কি লিখতে পারি, এটাকে কি লিখতে পারি, আর এটাকে কি লিখতে পারি বলো? ভর ইন্টু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হয়? অবশ্যই এফ লেখা হবে, এফ অফ আর, এফ অফ আর। আর এম ইন্টু ভিটাকে আমরা কি লিখতে পারি? এখনই বললাম একটু আগে, গ্র্যাভিটেশনাল স্থিতিশক্তি বলে না, ইউ বলে না? তাহলে এগুলো ভুললে হবে না, এক্ষুনি বললাম তো, মাইনাস ডি ইউ ডি আর। মানে এখান থেকে আমার বক্তব্য হচ্ছে এটাই, যে যদি কোথাও তুমি পোটেনশিয়াল এনার্জি জানতে পারো রেডিয়াসের সাথে সাথে বা দূরত্বের সাথে সাথে, তার ডেরিভেটিভ করে নেগেটিভ ঋণাত্মক মান যেটা হয় সেটাই হচ্ছে প্রযুক্ত বল। কারণ এখান থেকে আমরা কি জানলাম, যে সংরক্ষী বলের জন্য, সংরক্ষী বলের জন্য প্রযুক্ত বল হলো স্থিতিশক্তি, স্থিতিশক্তির স্পেস ভেদে বা স্থিতিশক্তির আহ আর এর সাপেক্ষে অবকলের অবকল, এটা মানটা, আর তার সাথে একটা নেগেটিভ সাইন জুড়ে থাকবে, মানে হচ্ছে এফ সমান হচ্ছে মাইনাস ডি ইউ ডি আর। তাহলে প্রযুক্ত বল সমান হচ্ছে নেগেটিভ পোটেনশিয়ালের ডেরিভেটিভ কার সাপেক্ষে? ব্যাসার্ধের সাপেক্ষে। এটা এটা কেন আমি এখানে লেখালাম, এটা বা আমাদের 11-এর যে নর্মাল সিলেবাস তার বাইরে, এটা তোমাদের বিয়ন্ড দ্য স্কোপ অফ দ্য সিলেবাস। কিন্তু যদি এইটা তোমাদের জানা থাকে এই ফর্মুলাটা, তো অনেক ক্ষেত্রেই তোমরা খুব ইজিলি পটাপট প্রবলেম সলভ করতে পারবে যেগুলো এমসিকিউ এ পড়বে। যেমন আমরা আগে তোমাদের পড়িয়েছিলাম যে তিন ধরনের স্টেবিলিটি, একটা হচ্ছে তোমার আহ, অস্থির সাম্য, স্টেবিলিটি সাম্য, সাম্য পড়াতে গিয়ে অস্থির সাম্য, সুস্থির সাম্য এবং নিরপেক্ষ সাম্য। সেই সমস্ত জিনিসগুলো বুঝতে গেলে এই ডেরিভেটিভের ব্যাপারটা থাকলে কিন্তু ভালো হয়। ওকে, তো যাই হোক, এখান থেকে তার মানে ভি যদি জানা থাকে, ধরে নাও আমি তোমাকে একটা অন্য একটা প্রবলেম দিলাম, ধরো খোলক, সেকেন্ড পয়েন্টটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম যে এই যে নিরেট গোলক আছে, এম ভর এবং আর ব্যাসার্ধ, এর অভ্যন্তরে কেন্দ্র থেকে আর দূরত্বে, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে এর সারফেসে, পৃষ্ঠে, তার মানে আর ইকুয়াল টু আর এ। আর তিন নাম্বার হচ্ছে এর বাইরে, মানে আর গ্রেটার দেন আর এ, মহাকর্ষীয় বিভবের রাশিমালা নির্ণয় করো। হিন্ট কি?
এখানে হিন্ট কি আছে? হিন্ট হচ্ছে তোমার কাছে ই আর জানা আছে, ই আর ইজ নোন। কোথায় কোথায় নোন? ভিতরে কতটা, বাইরে কতটা, সব জায়গায় জানা আছে। বাইরে হচ্ছে পাতি জি এম বাই আর স্কোয়ার, সারফেসে কত, জি এম বাই বড় হাতের আর স্কোয়ার। আর এখানে কত, অভ্যন্তরে কত, এখানে হচ্ছে জি ইন্টু আর বাই আর স্কোয়ার। এবার জি এর জায়গায় জি এম বাই আর স্কোয়ার বসিয়ে দাও। এটা জি ইন্টু জি এম বাই, তার মানে জি এম বাই আর কিউব ইন্টু আর। এগুলো জানা আছে, ই আর জানা আছে। আমি কি করেছি, জি এর জায়গায় বসিয়েছি, জি এর জায়গায় বসিয়েছি, জি হচ্ছে পৃথিবীর সারফেসে, জি এম বাই আর স্কোয়ার বসিয়েছি। এটা হচ্ছে ভূপৃষ্ঠে, এই ভ্যালুটা এখানে বসিয়েছি। বসালে আমি এখানে জি এম বাই আর কিউব পাচ্ছি। তার মানে এই তিনটে আমার জানা। আর কি জানা? আর আমার জানা ই আর সমান মাইনাস ডিভি ডিআর। তাহলে ডিভি সমান, এখান থেকে আমরা লিখতে পারি ডিভি সমান মাইনাস ইডিআর। এবার অভ্যন্তরের হলে অভ্যন্তরের ফর্মুলা বসাবো, বাদ বসাবো, ও হবে রাত্রে হবে। তাহলে ই এর মান বসাবো এখানে, বসিয়ে আমি ইন্টিগ্রেশন করতে পারি। তো অভ্যন্তরেরটা করলে কি দাঁড়াবে, ডিভি সমান মাইনাস মাইনাস, এখন এখান থেকে যাও, মাইনাস ই ইন্টু ডিআর, তাহলে মাইনাস জি এম বাই আর কিউব ইন্টু আর ডিআর। এইটা হলো তোমার ডিভি। তাহলে ভি সমান কত হবে, ইন্টিগ্রেশন মাইনাস জি এম বাই আর কিউব, এটা হচ্ছে ধ্রুবক, আর এখানে হচ্ছে তোমার আর ডিআর ইন্টিগ্রেশন, যেটা যেহেতু এটা অনির্দিষ্ট সমাকল তাই একটা ধ্রুবক আসবে কনস্ট্যান্ট, এটা হচ্ছে সমাকল ধ্রুবক। তোমরা যখন ইন্টিগ্রেশন করবে তখন তোমরা জানতে পারবে যে এরকম জিনিস আসে, একটা সমাকল ধ্রুবক আসবে। তাহলে ভি আর আর ডিআর যেটা হয় তার ইন্টিগ্রেশন কি হয়, এটা তো কনস্ট্যান্ট। তাহলে ভি সমান মাইনাস জিএম বাই আর কিউব, বাইরে চলে গেল, এখানে পড়ে থাকলো আর ডিআর ইন্টিগ্রেশন প্লাস সি। আর ডিআর ইন্টিগ্রেশন কত হবে গো, ইন্টিগ্রেশন আর টু দি পাওয়ার 1, এটা আর স্কোয়ার বাই 2, ঠিক? তাহলে বসিয়ে দিই। তাহলে ভি অ্যাজ এ ফাংশন অফ আর সমান মাইনাস জি এম বাই আর কিউব ইন্টু আর স্কোয়ার বাই 2 প্লাস সি। এই যে ধ্রুবকের মান, এটা বার করবে কি করে? এইটা বার করতে গেলে আমাদের আগে সারফেসে কতটা হয় সেটা দেখতে হবে, আমাদের তলে কতটা হয় বিভব সেটা দেখতে হবে। সেখান থেকে আমরা একটা বাউন্ডারি কন্ডিশন বলা হয়, কোন একটা বাউন্ডারিতে বিভবের মান জানা থাকলে সেখান থেকে আমরা বার করতে পারবো। কি করে বার করব? আমরা জানি এই ফর্মুলাটা, এইটা হয়ে যাওয়ার পর আমরা লিখবো, এটা ধরে নাও নাম্বার 1 ইকুয়েশন। কি বেরোলো, ভি আর সমান মাইনাস জি এম বাই আর কিউব ইন্টু আর স্কোয়ার বাই 2 প্লাস ধ্রুবক। এবার আমরা কি জানি, এই যে গোলকটা আছে এম ভরের, তার একদম সারফেসে এখানে তো বাইরে চলে এসেছি আমি, আর কোনো চাপ নেই। তার মানে এইটা মানে হচ্ছে এখানে, এখানে যদি আমি এ বিন্দু হয়, এ বিন্দুতে আমার বিভব কি হবে, এ বিন্দুতে বিভব কি হবে, বিভবের ফর্মুলা কি হয়, ভিআর এর অ্যাকচুয়াল ফর্মুলা কি, এইটা এই যে ফর্মুলাটা আমাদের ছিল ভিআর এর, সেটা হচ্ছে বাইরে বা পৃষ্ঠে, তার ফর্মুলা কি ছিল, জি এম বাই আর। তাহলে পৃষ্ঠে, পৃষ্ঠে এটা যদি ব্যাসার্ধ তোমার আর হয়, তাহলে আর এর ভ্যালু এখানে কত হবে, এই পৃষ্ঠে এখানে আর এর ভ্যালু আর হবে না? তাহলে আর এর জায়গায় আর বসাও। তাহলে পৃষ্ঠে বিভব, তার মানে যখন, যখন আর ইকুয়াল টু আর, তখন বিভব ভি আর ইকুয়াল টু হবে মাইনাস জি এম বাই আর। এটা কি বোঝা গেল না, বোঝা গেল না শর্তটা? এই শর্তটা কি বোঝা গেল না বোঝা গেল না বলো? সবাই একটু আওয়াজ করো, আওয়াজ দাও। বুঝতে না পারলে বলো, কারণ এই জিনিসগুলো ক্লিয়ার করে নিলে তাহলে পরবর্তীকালে তোমাদের কিন্তু চাপ কম হবে। এইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন এখন কিন্তু পড়তে শুরু করেছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে নিট জয়েন্ট এন্ট্রান্সে কিন্তু পড়ছে।
এইগুলো তোমাদের নর্মাল যে সিলেবাসের পড়া সেখানে হয়তো তোমাদের থাকবে না, পড়বে না। কি কি পড়বে সেগুলো আমরা ডিসকাস করে নেবো, কিন্তু এই ক্যালকুলেশনটা তোমাদের পড়বে না। কিন্তু একবার জানা দরকার যে কেন্দ্রে বিভব শূন্য হয় না। কেন্দ্রে বিভব দরজাটা বন্ধ করে চলে যাও। কেন্দ্রে বিভব শূন্য হয় না, সেটা আমাদের জানা দরকার। আমাদের কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ শূন্য হয়। কেন্দ্রে না চলুক, কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ শূন্য হয়, তার মানে ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে, কিন্তু বিভব শূন্য হয় না। বিভব ধ্রুবক হয় এবং ম্যাক্সিমাম হয়। সেটা আমাদের জানার জন্য একবার ক্যালকুলেট মুখস্থ করার থেকে একবার জীবনে তো ক্যালকুলেট করে নেওয়া দরকার যে কি আসে। এই আর ক্যালকুলেট না করলে সারা জীবন আর কোনোদিন ক্যালকুলেশন হবে না। তার জন্য একবার জাস্ট করে নাও যে এই যে বিভবটা এলো, এখানে একটা কনস্ট্যান্ট এলো, এই কনস্ট্যান্টের মান আমরা বার করতে পারবো তখনই যখন আমাদের কোনো শর্ত জানা থাকবে। এখানে শর্তটা আমি কি নিয়েছি? এম ভরের গোলকের পৃষ্ঠে বিভব কত? বিভবের ফর্মুলা কি? ভি আর সমান মাইনাস জি এম বাই স্মল আর। যেখানে আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, সেখানে বিভব কি হবে? আর ইকুয়াল টু ক্যাপিটাল আর বসালে তখন হয়ে যাবে মাইনাস জি এম বাই আর। তাহলে এই যে 1 নম্বর সমীকরণ বসালাম, সেখানে এই শর্তটা আমি বসাতে পারি। তাহলে 1 নং সমীকরণে সমীকরণে আর ইকুয়াল টু আর বসিয়ে পাই কি পাবো? দেখো তো, আর ইকুয়াল টু আর বসালে এটা পাবো ভি আর সমান মাইনাস জি এম বাই এখানে হবে আর কিউব, তো এটা বটেই। আর এর জায়গায় আর বসালে এটা হবে আর স্কোয়ার বাই 2 প্লাস সি। এবার ভিআর মানে কি? ভিআর মানে তো আমরা জানি মাইনাস জি এম বাই আর। তাহলে এখানে বসায় মাইনাস জি এম বাই আর। আর এখানে কত বললো? মাইনাস জি এম বাই, এটা আর স্কোয়ার, এদিকে কাটলে নিচে হচ্ছে আর বাই 2r প্লাস সি। তাহলে সি সমান এটা এইদিকে যাবে, তাহলে মাইনাস জি এম বাই আর প্লাস জি এম বাই 2r। তাহলে এটা সমান কত হবে গো? মাইনাস জিএম বাই আর প্লাস জিএম বাই 2r টা হবে মাইনাস জিএম বাই 2r। তাহলে সি এর মান আমি পেয়ে গেলাম। যদি সি এর মান পেয়ে যায়, তাহলে সি এর মান এখানে বসালে আমি এক্সাক্ট এক্সপ্রেশন পাবো, একদম যেটা হওয়া দরকার সেটা পাবো। এ কি বুঝতে পারছো না? বুঝতে পারছো না? হ্যালো, সবাই বুঝতে পারছো? আরো একটু আওয়াজ দাও। অনুব্রত, সবাই বুঝতে পারছো তো? বুঝতে বুঝে একবার বুঝে গেলে কি বলতো, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আর ভয় লাগবে না, পৃথিবীর যা দেবে তার বিভব বার করতে তোর ইচ্ছে করবে। আর যদি মুখস্থ করি তাহলে কোনোদিন আমাদের এই বিভবের এই ফর্মুলা জীবনেও কোনোদিন আমি আমাদের টাইমে পড়ার সময় মানে অনার্সের সময় পড়েছিলাম। এখন তোমাদের সিলেবাসে এটা রয়েছে। এবং এই বিভবের ফর্মুলা যখন তোমরা করে ফেলবে, তখন যখন সেকেন্ড ইয়ারে মানে 12-এ যখন তোমরা ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক এগুলো পড়বে, তখন পটাপট পটাপট এগুলো তোমার তৈরি হয়ে থাকবে। তো যাই হোক, তাহলে সি এর মান বসালে কি পাবো? তাহলে ভি আর সমান মাইনাস জি এম বাই আর কিউব ইন্টু আর স্কোয়ার বাই 2 প্লাস সি মানে হচ্ছে মাইনাস জি এম বাই 2r। জানি না এটা কি করে ফেললাম, অ্যান্সার কি ঠিকঠাক করলাম না করলাম না। তাহলে এখান থেকে করে তোমার কত বেরোবে? দেখো কত বেরোয়। এখানে তোমাদের কোনো একটা জায়গায় ফর্মুলা গুলো দেওয়া আছে। তাহলে এখানে মাইনাস জি এম বাই 2r কমন নাও। কমন নিলে কি আসছে এখানে? হুম, মাইনাস থ্রি একটা টার্ম আসছে, থ্রি টার্মটা আমার আসছে না কেন? যাক, তোমরা একটু ক্যালকুলেশন চেক করো যদি আমি কোথায় ভুল করে থাকি। চেক ক্যালকুলেশন আমিও দেখবো, ওদেরকে করে পাঠাচ্ছি আমি ক্লাসটার পরে। এখানে যেটা হবে, ভি আর সমান হচ্ছে মাইনাস জি এম বাই 2r ইন্টু থ্রি থ্রি মাইনাস আর বাই আর এর হোল স্কোয়ার।
এরকম একটা ইকুয়েশন আসবে, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে সেটা সঠিক, সেটা ভুল নেই। মানে এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো -gm/r ইন্টু 3/2 মাইনাস হাফ r/r এর হোল স্কোয়ার। এটাই অ্যাকচুয়ালি সবাই, বা অনেকে আবার এটাকে এইভাবে মনে রাখে, এই আর স্কোয়ারটা নিচে নিয়ে নেয়, তাহলে কি পাবে, gm/r³ মাইনাস gm/r³ ইন্টু 3 2r³ মাইনাস 3r² মাইনাস r²। এটাও মনে রাখো। তো যাই হোক, এটা আমি ক্যালকুলেশনটা একটু চেক করো তোমরা। ক্যালকুলেশন হচ্ছে এটাই, বিভব থেকে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে পাবো। কোথায় ভুল হয়েছে বুঝতে পারছি না, আমি একটু দেখে নেবো ক্লাস শেষের পরে, ঠিক আছে? কিন্তু এইটাই হচ্ছে প্রসেস, বিভব থেকে ক্যালকুলেশন করার, বা বিভব ইলেকট্রিক ফিল্ড জানা থাকলে বিভব জানা, বা বিভব জানা থাকে ইলেকট্রিক ফিল্ড জানা। তো সেকেন্ড যেটা আমরা করব, সেকেন্ড ক্যালকুলেশন, সেটা হচ্ছে খোলক, গোলীয় খোলক। ধরে নাও এই এই খোলক মানে কি, এর খোলে মাছ আছে, একদম উপরে এখানে মাছ আছে, ভর হচ্ছে m, ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে ভেতরে অভ্যন্তরে ফাঁপা, অভ্যন্তরে ফাঁপা। তাহলে এবার বলো তো দেখি, এর ক্ষেত্রে, এই এই জিনিসটার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড অভ্যন্তরে কত হবে? ইলেকট্রিক ফিল্ড পৃষ্ঠে কত হবে? আর ইলেকট্রিক ফিল্ড বাইরে কত হবে? বাইরেরটা না হয়তো আমাদের জানা, আমাদের আগের যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী হবে, খালি আলাদা কোথায় হবে? অভ্যন্তরে। বাইরের ফর্মুলাটা আমাদের জানা, যে কোনো একটা এম ভর যদি থাকে, তার থেকে আর দূরত্বের কোনো একটি বিন্দু যদি পি বিন্দু হয়, সেই পি বিন্দুতে যে ক্ষেত্র প্রাবল্য সেটা হয় gm/r²। এটা আমরা জানি, বাইরেরটা আমাদের জানা। অভ্যন্তরেরটা কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়, গ্র্যাভিটেশনের ক্ষেত্রে অভ্যন্তরেরটা চেঞ্জ হয়। কারণ হচ্ছে অভ্যন্তরে যদি ভর না থাকে, তাহলে সেখানে কোনো বাইরের কোনো ভর দিয়ে কিন্তু, কোনো ডিস্ট্রিবিউশন দিয়ে নেট কিন্তু জি বা আকর্ষণ বল পাওয়া যায় না। তাহলে অভ্যন্তরে ইলেকট্রিক ফিল্ড কত হবে? এই ইলেকট্রিক ফিল্ড বলছি, অভ্যন্তরে ক্ষেত্র প্রাবল্য কত হবে বলতে পারবে? অভ্যন্তরে ফাঁপা, ভর নেই, ভর না থাকলে সেখানে কোনো রকম ইলেকট্রিক ফিল্ড থাকবে না, শূন্য হবে। পৃষ্ঠে কত হবে? পৃষ্ঠে মানে জাস্ট বাইরে বেরিয়েছে, তাহলে পৃষ্ঠে আর বাইরে সেম ফর্মুলা। কারো কোনো প্রশ্ন আছে? সেম ফর্মুলা হলে সেখানে হবে ই আর সমান পৃষ্ঠে হবে সিম্পলি gm/r², আর বাইরে কত হবে? যেটা হয় ই আর সমান হবে gm/ছোট হাতের r²। তার মানে এক্ষেত্রে গ্রাফ দেখে কিরকম হবে? খোলকের ক্ষেত্রে গ্রাফ কিরকম হবে? এটা যদি খোলক হয়, গোলীয় খোলক হয়, তাহলে এক্ষেত্রে গ্রাফ হবে, এইটা যদি ই আর ধরি, তাহলে আমরা দেখতে পাবো ইয়ার হচ্ছে এইটুকু পর্যন্ত, ইয়ার হচ্ছে শূন্য, পাতি শূন্য। তারপরে হঠাৎ করে এখানে একটা ভ্যালু পাচ্ছে, তারপর 1/r² ভ্যারি করছে। এটা অভ্যন্তর খোলক, যেহেতু সেল, স্ফেরিক্যাল সেল, যা ভর আছে তার সেলে আছে, একদম শেষে আছে, থিকনেসে আছে, সেক্ষেত্রে কিন্তু এরকম হবে, এই ভেতরে এটা হবে শূন্য। এর ক্ষেত্রে বিভব কি হবে? বিভব কি হবে সেটা আমরা দেখি। বিভব দেখো, এইটা যদি খোলক হয়, খোলক যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে এর সারফেসে আর বাইরে ফর্মুলা আগের ফর্মুলার মতো। তাহলে ভি আর ইকুয়াল টু কত হবে? ভি আর ইকুয়াল টু হবে সিম্পলি তোমার ভি জি এম বাই মাইনাস জি এম বাই আর, এই জায়গাটায় বাইরে। আর ভেতরে যেহেতু এটা শূন্য হয়েছে ইলেকট্রিক ফিল্ড,
তাহলে মহাকর্ষ তীব্রতা, আর আমরা জানি এইটা যদি শূন্য হয় তাহলে ডিভিডিআর শূন্য হয়েছে, এটা শূন্য হয়েছে, তাহলে কার ডেরিভেটিভ শূন্য হয়? অভ্যন্তরে এটা যদি শূন্য হয় তাহলে কার ডেরিভেটিভ শূন্য হয়? অভ্যন্তরে কনস্ট্যান্টের ডেরিভেটিভ শূন্য হয়। তাহলে এইটা ডিভিডিআর যদি শূন্য হয় অভ্যন্তরে, তাহলে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। তাহলে অভ্যন্তরে পোটেনশিয়াল হবে কনস্ট্যান্ট। তার মানে দেখতে কেমন হবে? দেখলে আমি যদি এখানে গ্রাফটা আবার লিখি, ভি আর এর গ্রাফ লিখি, তাহলে আমরা দেখব এই ব্যাসার্ধ পর্যন্ত এইটা হলো কনস্ট্যান্ট, তারপরে এটা 1/r এ নামে, যেমন এখানে ফর্মুলা তাই। এবার এখান থেকে এখানে ডেরিভেটিভ মারো, দেখো তোমার এক্সাক্ট মিলে যাবে। ওকে, এবার যদি ধরে নাও এরকম দেয়, রিং দেয়, রিং মানে ধরে নাও একটা মাস আছে, এরকম একটা রিং এ মাস আছে, এখানে ভর আছে, যার ব্যাসার্ধ হচ্ছে ধরে নাও আর। রিং মানে কি? আংটির মতো বা বলয়ের মতো, চাকার মতো, চাকার যদি শুধু টিউবটা ধরি তার মতো, ওইরকম করে ধরে নাও। বা শনির চক্র, আমাদের যে শনির যে চারিদিকে হুইলস থাকে, যেটা ভরের একটা, সেরকম টাইপের যদি হয়, তাহলে তার যদি আমার বার করতে দেয় এই যে অক্ষ বরাবর কোন একটা বিন্দুতে, এরকম কোন একটা পি বিন্দুতে যদি বার করতে দেয়, যে বিন্দুটা এখান থেকে ধরো এক্স দূরত্বে অবস্থিত, তাহলে আমরা কি করে ক্যালকুলেট করব? এই ক্যালকুলেশনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ট্রাই করো। ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করো, এই গ্র্যাভিটেশনাল তীব্রতা, বারবার ই মানে ইলেকট্রিক ফিল্ড, আমরা ক্লাস 12 এ পড়েছি, সেজন্য আমার বারবার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। ই আর হচ্ছে মহাকর্ষীয়, মহাকর্ষীয় ধ্রুবক, এখানে ই এক্স হবে মহাকর্ষীয় প্রাবল্য, কোন একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, এটা তোমরা নির্ণয় করার চেষ্টা করো। হিন্ট কি? হিন্ট হচ্ছে ছোট্ট একটা মাস নাও ডিএল দৈর্ঘ্যের, তার জন্য এই বরাবর একটা ফিল্ড পাবে, তোকে তো টানবে, এখানে তো আকর্ষণী। এবার যেটা টানবে, এই যে এই এর 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 যে বলটা হবে, এটা হচ্ছে, এটা সিম্পলি এর যে ভর, এটা যদি ডিএল হয়, এখানে একক দৈর্ঘ্যে মাস ধরে নিও, একক দৈর্ঘ্যে ভর ধরে নিও ল্যামডা, তাহলে ডিএল দৈর্ঘ্যে ভর কত হবে? ল্যামডা ইন্টু ডিএল। তাহলে এইটা হলো এইখানকার ভর ডিএম, তাহলে এইটাই হচ্ছে আমার ডিএম। আর পি বিন্দু থেকে ডিএম এর দূরত্ব কত? পি বিন্দু থেকে ডিএম এর দূরত্ব কত? এইটা ধরে নাও বালাটা, এখান থেকে এক্স দূরত্বে এইটা আছে, এইখানে ডিএম আছে, আমি এই দূরত্বটা জিজ্ঞাসা করেছি, এই ব্যাসার্ধটা হচ্ছে আর, কত হবে? একদম তাই, √r² + x² আমরা লিখতে পারি। তাহলে এখানে এর উপর যে আকর্ষণ বল ক্রিয়াশীল হচ্ছে সেটার মান কত? এই দিক বরাবর এটা পি এম ধরে নাও, পি এম বরাবর আকর্ষণ বল কত? পি এম বরাবর আকর্ষণ বল কত? যদি আমরা ধরি এফ, তাহলে এটা হচ্ছে জি ছোট এম, এখানকার এম ডিএম বাই এই এই যে পিএম এর স্কোয়ার, দূরত্বের স্কোয়ার, জি ইন্টু এম মানে আকর্ষণ বল, মানে আমার এখানে তো 1, ইলেকট্রিক ফিল্ড এটা। তাহলে আমি যদি এটা বসাই তাহলে কি পাবো? জি ডিএম মানে হচ্ছে ওইটা বাই r² + x² পাবো। এবার একটা জিনিস ভেবে দেখো, এখানে যে ডিএল আছে তার বিপরীতেও তো একটা ডিএল অংশ আছে, এই ডিএল এর জন্য আবার আকর্ষণ এই দিক বরাবর হবে। তার মানে প্রতিটা ডিএল এর জন্য একটা বিপরীত ডিএল কিন্তু অবস্থিত, যার জন্য আকর্ষণ বলটা এরকম অন্য আরেকটা দিকে হবে। তার ক্ষেত্রে আমাদের কি হতে পারে একটু ভেবে দেখি। ধরে নাও এইটা হচ্ছে আমার রিং, আবার আমি ছবিটা আঁকলাম, এইটা হচ্ছে অক্ষ, এই অক্ষ থেকে কোন একটা পি বিন্দুতে, এখানে পি বিন্দুতে এখানে দেখতে পাচ্ছি একটা আকর্ষণ বল আছে,
বিপরীত দিকে আমি আরেকটা ডিএনএ দেখতে পাচ্ছি আকর্ষণ বল আছে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই বলটা যদি এফ হয়, এই বলটা হচ্ছে এফ, তাহলে আমি এর দুটো উপাংশ করতে পারি। এই বরাবর আর এই বরাবর দুটো উপাংশ বার করতে পারি। এই বরাবর উপাংশ হবে এফ সাইন থিটা, এই বরাবর উপাংশ হবে এফ কস থিটা, আর এই অংশটারও এই বরাবর হবে এফ সাইন থিটা, আর এই বরাবর এই অংশটার হবে আবার এফ কস থিটা। তো এটা কেন করলাম গো? কেন করলাম আমি এটা? এইরকম আমরা দুটো উপাংশ পাচ্ছি দুটো ফোর্সের জন্য। উপরেরটার জন্য পাচ্ছি, এইদিকে পাচ্ছি এফ কস থিটা, এইদিকে পাচ্ছি এফ সাইন থিটা, এইদিকে পাচ্ছি এফ কস থিটা, এইদিকে পাচ্ছি এফ সাইন থিটা। কেন এই এই দুটো 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 আমি বার করলাম? কি শূন্য করব? কাকে বাদ দেবো? কোন কম্পোনেন্ট আমার লাগবে না কাজে? কোন কম্পোনেন্টের লব্ধি শূন্য হবে? এই যে দুটো উপাংশ এফ কস এফ সাইন থিটাটা শূন্য হবে, কারণ কারণ হচ্ছে প্রতিটা ডিএল অংশের জন্য একটা বিপরীত ডিএল অংশ আছে, যার জন্য তোমার এই এর জন্য এফ সাইন থিটা যেদিকে হবে, এর জন্য এফ সাইন থিটা তার বিপরীত দিকে হবে। তার মানে এই এফ সাইন থিটা গুলো যদি আমি দেখি চারিদিকে ছড়িয়ে থাকবে, প্রত্যেকটার জন্য বিপরীত বিপরীত। তাহলে প্রতি পয়েন্টের জন্য বিপরীত বিপরীত যদি আমি পাই, তাহলে সামেশন ওভার এফ সাইন থিটা যদি আমি করি, সবগুলোকে যদি যোগ করে দিই ভেক্টর যোগ, তাহলে আমি পাবো শূন্য। তাহলে আমি কি পাবো? এই যে এফ কস থিটা প্রতিটা অংশের জন্য এফ কস থিটা জুড়ে 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 যাবে। তার মানে এখানে ইন্টিগ্রেশনটা হবে এফ কস থিটার উপর, সেইটা আমি পাবো ই নেট। ক্লাসটা একটু মনে হয় তোমাদের তুলনামূলকভাবে প্রচুর শক্ত হয়ে গেল। আমি চাইনি শক্ত করতে, কিন্তু যেহেতু তোমাদের বইয়ে এগুলো প্রবলেম গুলো ছবি এঁকে ফট করে দিয়ে দিয়েছে, তো আমি এগুলো যে মুখস্থ করবে তার জন্য এগুলো হয়তো করিয়ে দিলাম। না করলেও এগুলো চলবে, কোনো চাপ নেই। এফ এর ভ্যালু কি পেয়েছি? এফ এর ভ্যালু পেয়েছি GDM বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সেটা আমরা বসাতে পারি। GDM মানে কি? ল্যামডা ইন্টু ডিএল বাই কত? এখানে বললাম আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কস থিটা মানে কি? এইটা যদি তোমার রিং হয়, এখানে যদি এরকম করে যায়, এইটা যদি থিটা হয়, তাহলে কস থিটা কি হবে গো? এটা আর, এটা এক্স, এটা রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কস থিটা সমান কি হবে? আর বাই এটা হবে না? হবে তো? আর বাই এটা হবে। তাহলে কস থিটা মানে আর বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার ইন্টিগ্রেশনটা শুধু হবে ডিএল এর উপর। ডিএল পুরো জুড়ে 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 কত হবে? এক পাক ঘুরলে কত হয়? ডিএল কোন অংশটা ডিএল বলছি? এই দেখো এইরকম একটা ছোট্ট ডিএল, এরকম একটা ছোট্ট ডিএল, এই জুড়তে 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 যোগ করতে 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 কত পাবো? পুরো এক পাক ঘুরলে কত পাবো আর ব্যাসার্ধের জন্য? 2 পাই আর। তাহলে ডিএল এর ইন্টিগ্রেশন হবে 2 পাই আর, আর বাদ বাকি যা আছে তাই থেকে যাবে। তাহলে জি, তাহলে হবে কি জি ল্যামডা বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু আর বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএল এর জায়গায় হবে 2 পাই আর। আর ল্যামডা মানে কি? ল্যামডা মানে হচ্ছে একক দৈর্ঘ্যে মাস, একক দৈর্ঘ্যে ভর। এটা রিং, এটা হচ্ছে রিং, রিং এর ভর কত? ভর হচ্ছে এম। দৈর্ঘ্য কত রিং এর? 2 পাই আর। তাহলে একক দৈর্ঘ্যে ভর কত? ল্যামডা সমান দৈর্ঘ্য বাই ভর, এবার ভর বাই দৈর্ঘ্য। তাহলে এইটা ল্যামডার জায়গায় বসবে, বসলে কি আসবে? জি এম বাই 2 পাই আর, এই ল্যামডার জায়গায় বসালাম। এইটা দেখো আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এটা টু দি পাওয়ার হাফ, মানে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। আর এখানে আসছে 2 পাই আর, একটা আসছে ইন্টু একটা আর আসছে। 2 পাই আর যদি কেটে দিই, তাহলে দাঁড়াচ্ছে জি এম বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু আর। দেখো ওখানে দিয়েছে। এটা আর হবে না, এটা 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 আর হবে না, এটা এক্স হবে।
cos থিটার ভ্যালুটা আমরা একটু ভুল করেছি। cos থিটা সমান কি হবে? এইটা তো অ্যাকচুয়ালি আর, এটা তো এক্স, থিটা সমান এক্স বাই ওটা হবে, এটা এক্স হবে, কারেকশন। তার মানে এখানে হবে এক্স, এটা এক্স হবে। তার মানে এই যে ক্ষেত্র প্রাবল্য যেটা এক্স দূরত্বে, এটা সমান হবে জি এম বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু এক্স। কি বলছিলে? কি হচ্ছে বলো বলো, শুনতে পেলাম না, কি হচ্ছে? ইন্টি এটাতে একটা নির্দিষ্ট সমাকল তো, এটা ডিএলটা পুরো ঘুরে গেল তো, এটা লিমিট আছে 0 to 2 পাই আর, ঠিক? এটা তো পুরোটার জন্য করব, তাহলে এখানে নির্দিষ্ট সমাকল 0 to 2 পাই আর, এটা নির্দিষ্ট সমাকল, ঠিক? সেই জন্যই আমি 2 পাই আর এখানে বসিয়েছি, দেখো। ভেরি গুড কোশ্চেন। এখানে সমাকলটা কিন্তু নির্দিষ্ট সমাকল, এখানে 2 পাই আর বসাল। এই কারেকশনটা আগের পাতায় করে নিও। cos থিটা সমান হবে এক্স বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। যাই হোক, আমি বলার চেষ্টা করছি যে যে কোনো ধরনের মাস থাকুক, তার জন্য ক্ষেত্র প্রাবল্য আর বিভব বার করা যায়, এটা হচ্ছে আমার বক্তব্য। এগুলো বের করা যায়, কেবলমাত্র আমাদের যেটা আটকালো, যেটা আমি এখন আবার তোমাদের সামনে করতে গেলে আবার টাইম নষ্ট হবে, ঘরে বসে ঠান্ডা মাথায় একবার দেখবো, সেটা হচ্ছে সুষম নিরেট গোলকের কেন্দ্রে সেটা কিরকম হয় সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। এরকম বিভবটা সুষম নিরেট গোলকের ক্ষেত্রে, এর ক্ষেত্রে ই আর যেটা, সেটা আমরা জানি এরকম করে গিয়ে এরকম হয়। এটা অভ্যন্তরে হয় প্রপোর্শনাল টু আর, বাইরে হয় 1/r², যেমন করে আমাদের জিটা হয়েছে। সিমিলারলি এর ক্ষেত্রে ভিআরটা কি হয়? ভিআরটা হয় এখানে, এটা হচ্ছে এখানে, এখানে একটা ভ্যালু হয়, এখানে তার 3/2 গুণ হয়, এরকম হয়। এখানে যা ভ্যালু, এটা হচ্ছে তলে, এখানে ভ্যালু হয় -gm/r, এখানে ভ্যালু হয় -3/2 gm/r, আর এইদিকে হয় -gm/r, আর এর সাথে ভ্যারি করে। এটা হচ্ছে অভ্যন্তরে, এটা হচ্ছে বাইরে। ক্যালকুলেশনে শেষ পর্যন্ত আমাদের মিলল না, কিন্তু আমার এখানে বলার কথা হচ্ছে এটাই, যে কোনো একটি নিরেট ভর যদি হয়, তার কেন্দ্রে বিভব কিন্তু তার সারফেসের বিভবের থেকে প্রায় 1.5 গুণ বেশি। এটাই আমার বক্তব্য। আমি খালি এইটাই বলার জন্য তোমাদেরকে বলছি যে কোনো একটি নিরেট গোলকের ক্ষেত্রে, একটা নিরেট গোলক যদি হয়, তার ক্ষেত্রে আমি বিভব যদি ক্যালকুলেট করি, তার এইটা যদি ও হয়, এটা যদি এ হয়, তাহলে ভি অ্যাট ও এটা সমান হচ্ছে -3/2 gm/r। ভি অ্যাট এ পৃষ্ঠতলে এটা হয় -gm/r। তার মানে ভি অ্যাট ও এটা হচ্ছে 3/2 গুণ অফ ভি অ্যাট এ। তার মানে কি? এটার মানে কি? এটা নোট কি লিখবো আমরা? নোট লিখবো যে নিরেট গোলকের ক্ষেত্রে, এক্ষেত্রে কেন্দ্রে বিভব, পৃষ্ঠতলের বিভবের 1.5 গুণ, 1.5 গুণ। এই ইনফরমেশনটা তোমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটাই পরীক্ষায় পড়বে। যদি পরবর্তীকালে 12-13 এর মধ্যবর্তী যে ট্রানজিশন পরীক্ষাগুলো আছে, সেগুলোতে এইখানেই পড়বে কেবলমাত্র। আর ওই ফর্মুলাটা মনে রাখতে হবে। এগুলো পড়ছে আজকাল। যাই হোক, এই ক্যালকুলেশন গুলো তোমাদের করতে ভালো লাগলে ভালো, না লাগলে আরো ভালো। মনে রাখবে এটাই, অভ্যন্তরের ক্ষেত্রে যাই হোক ফর্মুলা চেঞ্জ হোক, বাইরে এবং পৃষ্ঠতলের ক্ষেত্রে কোনো চাপ নেই। গোলকের ক্ষেত্রে এইটা হচ্ছে বাইরে কোনো একটা বিন্দু যদি আর দূরত্বে হয়, তাহলে এম ভর যদি হয়, তাহলে এইটা যদি পি বিন্দু হয়, তাহলে তাহলে ক্ষেত্র প্রাবল্য হচ্ছে পাতি gm/r², আর পোটেনশিয়াল হচ্ছে -gm/r। আর
পোটেনশিয়াল এনার্জি যেটা, সেটা হচ্ছে এখানে এম ভর করে দেবো, মাইনাস জি এম এম বাই আর। তাহলে এবার যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে, বলো তো দেখি একটি, এবার আমরা একটা একটা প্রশ্ন করি যে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, এই দুটো যোগ করলে তো টোটাল এনার্জি হয়। আমরা সেই সমস্ত জিনিসগুলো এবার ক্যালকুলেট করব। তাহলে মোট যান্ত্রিক শক্তি, মোট যান্ত্রিক শক্তি এটা সমান হয় পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে ধরে নাও 1 নাম্বার কেস, কেস নাম্বার 1, ধরে নাও পৃথিবী পৃষ্ঠে একটি এম ভরের বস্তু স্থির অবস্থায় রয়েছে। এখন যেমন আমরা রয়েছি, চেয়ারে টেবিলে বসে রয়েছি, এম এম ভরের একটা বস্তু স্থির অবস্থায় রয়েছে। তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে পৃথিবী, এটা ধরে নাও পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর, আর এটা পৃথিবীর কেন্দ্র। আমরা ধরে নাও এখানে একটা এম ভরের বস্তু বসে আছে। তাহলে এর কাইনেটিক এনার্জি কত, গতিশক্তি কত, কত হবে গতিশক্তি? স্থির অবস্থায় থাকলে গতিশক্তি কত হবে? হাফ এম জিরো স্কোয়ার, মানে জিরো। পোটেনশিয়াল এনার্জি কত হবে গো? পোটেনশিয়াল এনার্জি কত হবে সাইদা? হ্যাঁ, এতক্ষণ ধরে কি পড়ছিলে তাহলে? যদি তাহলে তো ক্লাস 10 এর মধ্যেই থেকে যেতে পারতে, 13 আর উঠার দরকার হতো না। পোটেনশিয়াল এনার্জি, আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি পড়লাম পৃষ্ঠে? হুম, কে বলতে পারবে? পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে স্থিতিশক্তি। গ্র্যাভিটেশনাল স্থিতিশক্তির ফর্মুলা কি? এক্ষুনি করলাম, মাইনাস জি এম এম বাই আর। তাহলে মোট শক্তি কত? তাহলে মোট শক্তি কত হবে? এখন আর এমজিএইচ চলবে না। এমজিএইচ ক্লাস 10এই তোমাদের শেষ হয়ে গেছে, এবং এমজিএইচ তখনই চলবে যখন জি হচ্ছে ধ্রুবক, আর এমজিএইচ পোটেনশিয়াল এনার্জি নয়, এটা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, কোন একটা সাপেক্ষে পোটেনশিয়াল এনার্জি। আর এমজিএইচ তখনই হবে যখন এইচটা খুব কম হবে, 10 মিটার, 5 মিটার, 6 মিটার, যাতে করে জি কনস্ট্যান্ট থাকে মোটামুটি। তাহলে মোট শক্তি সমান হবে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। সমান কি হচ্ছে দেখো তো, এটা তো জিরো, মাইনাস জি এম এম বাই আর। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি মাইনাস জি এম এম বাই আর। তার মানে আমরা যারা পৃথিবীর উপরে বসে রয়েছি, গাছপালা, পাথর, ঘর বাড়ি যা আছে, এদের মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি হচ্ছে ঋণাত্মক। তার মানে কি? ঋণাত্মক মানে কি? কেন ঋণাত্মক হয় আমাদের শক্তি? তার কারণ আমরা কারোর দ্বারা বাধা প্রাপ্ত হয়ে রয়েছি, আমরা কারোর দ্বারা আটকে রয়েছি। তার মোট শক্তি যদি ঋণাত্মক হয়, তাহলে আমরা নিশ্চয়ই কোনো একটা বন্ধনে আবদ্ধ আছি। তার মানে এখানে আমাদের লিখতে হবে, এখানে আমরা দেখলাম যে এম ভরের বস্তুটির মোট শক্তি, মোট শক্তি দেখছি নেগেটিভ, ঋণাত্মক। তার মানে কি? এই ঋণাত্মক, এটার অর্থ কি, এটার তাৎপর্য কি? এটার তাৎপর্য হচ্ছে যে ঋণাত্মক যখনই হবে মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি, তার মানে এম ভরের বস্তুটি বন্ধনে আবদ্ধ আছে। কোন একটা বন্ধন, এর রাসায়নিক বন্ধনের কথাটা বলছি না,
একে কেউ টেনে ধরে রয়েছে, টেনে ধরে রেখেছে। কে ধরে রেখেছে? মহাকর্ষ ক্ষেত্র। মহাকর্ষ বল একে টেনে ধরে রয়েছে। তার মানে এ কিন্তু মহাকর্ষ বলের বলের জন্য ধড়াম করে বাইরে চলে যেতে পারে না, একে আটকে ধরে রয়েছে। তাহলে এখানে এই যে তোমার ধরে নাও দুটো টার্ম, টোটাল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি যেটা যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল এনার্জি যেটা আমরা বললাম টোটাল মেকানিক্যাল এনার্জি, তার ক্ষেত্রে একটা পেলাম হাফ এম ভি স্কোয়ার আর একটা পেলাম মাইনাস জি এম এম বাই আর। এবার যেহেতু এটা শূন্য ছিল, এটা শূন্য ছিল কারণ হচ্ছে ভি ইকুয়াল টু জিরো, তার জন্য শূন্য ছিল, তাই ঋণাত্মক হলো। তাহলে এ বল অনুভব করছে, টান বল অনুভব করছে, তাই আমরা হালকা যদি একটু বেগ নিয়ে উপর দিয়ে উঠি তাহলে আবার পৃথিবীতে ফেরত আসি। আবার ধরে নাও বেগটা একটু ধীরে ধীরে বাড়াচ্ছি, তাহলে হাফ এম ভি স্কোয়ার বাড়ছে, বাড়তে বাড়তে যদি বাড়তে 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 ধরো একটু বেশি পান হলো, তাহলে একটু বেশি উঁচুতে গেলাম, নিয়ে আবার বেশি নিচে এসে ধপাং করে পড়লাম, আরেকটু বেশি বেগ পেলাম, আরেকটু উপরে গেলাম, আরেকটু উপরে গেলাম। এইভাবে বেগ বাড়তে 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 যখন আমাদের মোট মোট যান্ত্রিক শক্তি শূন্য হয়ে যায়, তখন আমরা আর কোনো মহাকর্ষ বল ফিল করব না। কথাটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? যতক্ষণ মোট শক্তি ঋণাত্মক ততক্ষণ আমরা আবদ্ধ হয়ে আছি। যেই মোট শক্তি শূন্য হবে তখন আমরা একদমই আর কোনোভাবেই কারুর দ্বারা আকর্ষিত নয়। তখন আমরা এই যে বড় হাতের এম ভর যেটা বলছি তার মহাকর্ষ বলের বাইরে চলে যাচ্ছি। তাহলে এখানে আমাদের ফান্ডাটা কি বুঝলাম? এখানে আমাদের ফান্ডাটা হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জি যেটা, স্থিতি শক্তি যেটা, পোটেনশিয়াল এনার্জি মাইনাস জি এম এম বাই আর, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। তার মানে এটার জন্য আমরা আটকে আছি, এই শক্তি দিয়ে আমাদের আটকে আছে, এই শক্তি দিয়ে ধরে রেখেছে। কিন্তু কাইনেটিক এনার্জি হচ্ছে এটা হয় পজিটিভ, কারণ হাফ এম ভি স্কোয়ার। তার মানে এ এ হচ্ছে এটা হচ্ছে আমরা চেষ্টা করছি ওই নেগেটিভটাকে কাটিয়ে বেরিয়ে যাওয়ার। এই কাইনেটিক এনার্জিটা হচ্ছে এ পজিটিভ, এ হচ্ছে বন্ধন মুক্তির চেষ্টা করছে, চেষ্টা করে। এই দুটো মিলিয়ে যেটা দাঁড়ায় টোটাল মেকানিক্যাল এনার্জি, যেটা টোটাল মেকানিক্যাল এনার্জি যেটা, এইটা যদি ঋণাত্মক হয়, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি যদি ঋণাত্মক হয়, এটা যদি নেগেটিভ হয়, তাহলে জানতে হবে সে বন্ধনে আবদ্ধ। এবং তখন এই যে এনার্জিটা টোটাল, তাকে বলা হয় বন্ধন শক্তি, বাইন্ডিং এনার্জি। তাহলে এই যে টোটাল মেকানিক্যাল এনার্জি, সেটাকেই আমরা বলবো বাইন্ডিং এনার্জি। খালি নেগেটিভের নেগেটিভ অংশটাকে বাদ দিয়ে দেবো। কতটা বাইন্ডিং এনার্জি? এতটা বাইন্ডিং এনার্জি। তাহলে এখানে বাইন্ডিং এনার্জি মানে কি? বন্ধন শক্তি মানে, বন্ধন শক্তিটা কি? যে শক্তিতে যে শক্তিতে মহাকর্ষ বলের প্রভাবে প্রভাবে কোনো বস্তু আটকে থাকে, সেটা কত এখানে পূর্বের প্রিভিয়াস এক্সাম্পলের জন্য সেটা কত, প্রিভিয়াস এক্সাম্পলের জন্য সেটা হবে যেহেতু টোটাল মেকানিক্যাল এনার্জি এটা সমান হলো মাইনাস জিএম বাই আর, তাই বন্ধন বাইন্ডিং এনার্জি বন্ধন শক্তিটাও হবে জিএম বাই আর, জি এম এম বাই আর। তাহলে এটাও হবে জি এম এম বাই আর। তাহলে এটাকে পজিটিভ পজিটিভ বলে আমরা বলবো, টোটাল শক্তিটাকে আমরা বলবো এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। তাহলে বন্ধন শক্তি যখন শূন্য হয়ে যায় বা টোটাল মেকানিক্যাল এনার্জি যখন শূন্য হয়ে যায়, তখন কি হয়? মোট যান্ত্রিক শক্তি
শূন্য হয়ে গেলে তখন হাফ এম ভি স্কোয়ার সমান জি এম এম বাই আর হয়। মানে কি, এইটা হচ্ছে বন্ধন থেকে মুক্তির জন্য শক্তি, এটা হচ্ছে বন্ধনের জন্য শক্তি। এই দুটো যখন এক হয়ে যায় তখন যেটা হয়, তখন হচ্ছে এম ভরের বস্তুটি বড় এম ভরের বস্তুর মহাকর্ষ বলের প্রভাব থেকে মুক্ত হয়। তাহলে এই মুক্ত হওয়ার জন্য যে বেগটা দরকার সেটাকেই আমরা মুক্তিবেগ বলবো। তাহলে এক্ষেত্রে যে বেগ দরকার তাকে আমরা বলি মুক্তিবেগ। তাহলে কোথা থেকে এলো বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে প্রথম হচ্ছে, যদি বেগটা মুক্তিবেগের চেয়ে কম হয় তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি সব সময় নেগেটিভ হবে। যদি মুক্তিবেগের সমান হয় তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি সমান জিরো হবে। যেই জিরো হবে তখন ও আর মহাকর্ষ বল ফিল করবে না। তাহলে তখন ওই যে বেগের জন্য সে কোনো বড় হাতের এম ভরের বস্তুর মহাকর্ষ বলের প্রভাব থেকে মুক্ত হবে, তাকেই বলা হয় মুক্তিবেগ, বা ইংরেজিতে এটাকে বলা হয় এসকেপ ভেলোসিটি। এই ভেলোসিটিতে যদি কেউ বেরিয়ে যায় তাহলে তাকে আর কোনোভাবেই বড় হাতের এম ভরের পৃষ্ঠে ফেরত আসা সম্ভব নয় তার। সে কিন্তু পালিয়ে গেল মহাশূন্যে। তাহলে এখানে কি হবে সেটা ভ্যালুটা? তাহলে ভিই ধরছি, ভিই হচ্ছে এসকেপ ভেলোসিটি মনে করছি। যদি হয় তাহলে হাফ এম ভিই স্কোয়ার সমান জি এম এম বাই আর স্কোয়ার, এই জি এম এম বাই আর পোটেনশিয়াল এনার্জি। তাহলে এম এম কেটে গেল, যেহেতু এম এম কেটে গেল এখান থেকে আমরা ফান্ডা কি পেলাম? যে ইকুয়েশন থেকে দুই দিক থেকে এম এম কেটে গেল তার মানে কি, কেটে গেলে আমি এখান থেকে ফান্ডা কি পেলাম? এই যে ভিই তা ভরের উপর নির্ভরশীল নয়। কার ভরের উপর? যাকে আমি ছুড়ছি তার ভরের উপর নির্ভরশীল নয়। তাহলে একটা গাধাকে যে স্পিডে ছুড়ে দেবো, একটা হাতিকে সেই স্পিডে যদি ছুড়ে দিই, সেটা যদি এসকেপ ভেলোসিটি হয় তাহলে দুজনেই পালিয়ে যাবে, তাদের দুজনের ক্ষেত্রে বেগের মান সমান। বা একটা সত্য তুলোকে যদি ছুড়ে দিই, একটা ছোট্ট পার্টিকেলকে যদি ছুড়ে দিই, তাহলে তাদের ক্ষেত্রেও তাই। তাহলে এখান থেকে দুই পক্ষে এম কেটে গেল মানে ফান্ডা পেলাম যে যে ভরের যে ভরের মুক্তিবেগ মুক্তিবেগ মানে ভরের মুক্তিবেগ তার ভরের উপর নির্ভর করে না। বস্তুর মুক্তিবেগ তার ভরের উপর নির্ভর করে না, কারণ দুই দুই দিক থেকে কেটে গেল, ইকুয়েশন আর নাই। তাহলে তারপর আমরা কি লিখবো? এখান থেকে লিখবো ভিই স্কোয়ার সমান হচ্ছে 2gm বাই আর। তাহলে ভিই সমান √2 2gm বাই আর। এবার তোমরা মনে রাখবে, আগের দিন তোমাদের যখন অফলাইন ক্লাস করছিলাম বা আগের দিন অনলাইন ক্লাসে আমরা বারবার বলছিলাম জিএম সমান কি ইকুয়েশন ইউজ করব? জিএম সমান জি আর স্কোয়ার। ভেরি গুড। তাহলে জিএম এর জায়গায় আমরা জি আর স্কোয়ার বসাবো। যদি আমরা বসাই তাহলে কি পাবো? √2 GR² বাই আর, একটা আর কেটে গেল, তাহলে হবে √2 GR। কেন এটা করলাম? তার কারণ পৃথিবীর মাস আমাদের বার করা টাফ, কিন্তু আমরা জি সচরাচর আমাদের মনে থাকে, আরটাও আমাদের সচরাচর 6400 কিলোমিটার মনে থাকে। তো এইগুলো যদি আমরা বসাই তাহলে পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রে মুক্তিবেগ কি পাবো? কারণ পৃথিবী তো একটা নিরেট গোলকের মতন। তাহলে ভিই সমান বেরোলো √2 GR। এটা কার ক্ষেত্রে? পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রে বেরোলো, পৃথিবী পৃষ্ঠে। আর জেনারেল ফর্মুলা কি? সব জায়গায় যেটা প্রযোজ্য, জেনারেল ফর্মুলা কি, যেটা কোনোভাবে পৃথিবী পৃষ্ঠে বা কারোর পৃষ্ঠে নয়, সেই ফর্মুলাটা হচ্ছে ভিই সমান √2 GM বাই আর। তাহলে পৃথিবী পৃষ্ঠে জি এর মান যদি আমরা 10 মিটার/সেকেন্ড স্কোয়ার বসাই, আর আর যদি 6400 কিলোমিটার বসায়, 6400 কিলোমিটার আমাদের চলবে না, মিটারে নিয়ে আসতে হবে। তাহলে 6400 × 10⁻³ মিটার, এগুলো যদি বসায়
তাহলে ভিই সমান আসবে √2 * g মানে 10 আর মানে হচ্ছে 6400 মানে 8 × 8 নিলাম ইন্টু এটা হচ্ছে 10⁻², ইন্টু 10⁻³ এত মিটার পার সেকেন্ড। তাহলে কটা দেখো, এখানে হচ্ছে একটা, দুটো, 8, দুটো 8-এর মধ্যে একটা 8 বাইরে বেরিয়ে এলো। শূন্য কটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 10⁻³ বেরিয়ে এলো। আর এখানে হচ্ছে √2 বেরিয়ে এলো। √2 মানে 1.4, 14 × 8 = 112, তাহলে 11.2 কিলোমিটার পার সেকেন্ড হবে, ইন্টু 10⁻³ আছে। তাহলে এত মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে যদি 11.2 কিলোমিটার বেগে কেউ যায়, তাহলে সে কিন্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে তাকে যদি ছোড়া হয়, সে যদি হাতি হয়, পালক হয়, বড় একটা বাড়ি হয়, একটা বিশাল বড় গাছ হয়, কারোর ভরের উপর নির্ভর করবে না। যদি এই স্পিড কেউ পায়, তাহলে সে কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে মুক্ত হবেই হবে। ওকে, তাহলে এটা হচ্ছে মুক্তিবেগ। এবার প্রশ্ন যেটা তোমাদের পড়ে সেটা হচ্ছে, ধরে নাও পৃথিবী, এখান থেকে আমি এই 45 ডিগ্রি কোণে ধরো ছুড়লাম, আর একটা সোজা ছুড়লাম 45 ডিগ্রি কোণে একজন ছুড়লো, আর একজন এরকম ট্যানজেনশিয়ালি ছুড়লো, আর একজন একদম লম্ব বরাবর উপর দিকে ছুড়লো। এই তিনটে ক্ষেত্রে কিন্তু পৃথিবী, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে তিনটি আলাদা দিকে ছুড়লে কোন ক্ষেত্রে মুক্তিবেগ বেশি হবে, কোন ক্ষেত্রে বেশি বেগে ছুটতে হবে? বলো, কোন ক্ষেত্রে? 1 নাম্বার এইরকম করে ছুটছি 45 ডিগ্রি কোণে, 2 নাম্বারটা হচ্ছে এটা কেস এ, এটা কেস 2, এটা কেস 3। বলো তো দেখি কোন ক্ষেত্রে আমাকে বেশি স্পিডে, কোনটার মুক্তিবেগ বেশি হবে কোন ক্ষেত্রে? কোনটা ক্ষেত্রে বলো? কেস কোনটা বললে বুঝতে পারলাম না আমি। 2 নাম্বারটা। আর 45। আমরা যে ক্যালকুলেশন করেছি সেখানে কার সমীকরণ থেকে মুক্তিবেগ বেরিয়েছে? শক্তির সমীকরণ না বলের সমীকরণ? এক্ষুনি যে মুক্তিবেগ বার করলাম, সেখানে শক্তির সমীকরণ থেকে মুক্তিবেগ বার করলাম না বলের সমীকরণ থেকে মুক্তিবেগ বার করলাম? বলো কেউ। শক্তির সমীকরণ থেকে করেছি। তাহলে মনে রাখতে হবে, শক্তি হচ্ছে স্কেলার রাশি। শক্তি যদি স্কেলার রাশি হয়, সেটা দিকের উপর নির্ভর করে না। তাই মুক্তিবেগ কত হবে সেটা ইম্পর্টেন্ট নয়, ওর গতিশক্তিটা ইম্পর্টেন্ট। তাহলে একে এইদিকে ছুড়লেও তার গতিশক্তি হবে ½ mv², এদিকে ছুড়লেও গতিশক্তি হবে ½ mv², এদিকে ছুড়লেও গতিশক্তি হবে ½ mv²। যেহেতু গতিশক্তিটা ওখানে সমস্ত দিকে একই হচ্ছে, তাই দিকের উপর নির্ভর করে না। এটা হচ্ছে মুক্তিবেগ। এটা মনে রাখবে, 1 নাম্বার মার্কস, 1 নাম্বার, এটা যে কোনো জায়গায় পড়বে। 1 নাম্বারে মুক্তিবেগ প্রক্ষেপ দিকের উপর নির্ভর করে না। নির্ভর করে না। ঠিক। কেন করে না? যদি বলে কেন, তাহলে তার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে যে মুক্তিবেগ নির্ণয়ে গতিশক্তির সাথে গতিশক্তি এবং মহাকর্ষ স্থিতিশক্তির যোগফল
মহাকর্ষ স্থিতিশক্তির সমষ্টি শূন্য শূন্য করতে হয়। এক্ষেত্রে এক্ষেত্রে বেগের দিকের উপর বেগের দিকের উপর যেহেতু যেহেতু গতিশক্তি নির্ভর করে না, তাই VE does not depend on ডাইরেকশন ডাইরেকশনের উপর নির্ভর করে না। ওকে, নেক্সট যে ডিসকাশন সেটা তোমাদের নেক্সট দিন করাবো। জাস্ট আমি শুরু করি। সেটা হচ্ছে ধর কেস 2, টোটাল এনার্জি বার করছি কেস 2। ধরে নাও একটি এম ভরের বস্তুর চারপাশে, এটা পৃথিবী ধরলাম, ধরে নাও এম ভরের বস্তুর চারিদিকে, যার এই এম ভরের বস্তুর ব্যাসার্ধটা ধরো আর, একটি এম ভরের বস্তু আবর্তন করছে। কিরকম? এটা ধরো না এম ভরের বস্তু, কত ব্যাসার্ধে? এর ব্যাসার্ধ হচ্ছে আর, এর ধরো না আর ব্যাসার্ধে এটা এম ভরের বস্তু আছে যেটা আবর্তন করছে চারিদিকে। ভিও ভিও বললাম, ভিও মানে হচ্ছে অরবিটাল ভেলোসিটি। হ্যাঁ, ভেঙে দেবো কিন্তু। এটা হচ্ছে অরবিটাল স্পিড, ঠিক আছে? অরবিট করছে, ঘুরছে চারিদিকে, এটা চারিদিকে ঘুরছে। একটু সরো তো। এটা হচ্ছে অরবিটাল স্পিড। ওকে, চারিদিকে ঘুরছে। একটা ছোট হাতের এম, যেমন ধরো চাঁদ ঘোরে পৃথিবীর চারিদিকে, বিভিন্ন স্যাটেলাইট ঘোরে পৃথিবীর চারিদিকে, সেগুলো ধরো ঘুরছে এম ভরে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি এটা পৃথিবীর খুব কাছাকাছি ঘোরে, ধরে নাও আরটা, এই যে আর যেটা নিয়েছি সেটা ধরে নাও আর এর কাছাকাছি, মানে প্রায় পৃথিবীর কাছাকাছি, ধরো 1 কিলোমিটার উপরে উঠছে, তাহলে 6400 কিলোমিটার আর 6401 কিলোমিটারের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। তার মানে এম ভরটি এম ভরটি পৃথিবীকে খুব কাছে থেকে, পৃথিবীর খুব কাছে থেকে প্রদক্ষিণ করছে, বুঝছে? এরকম যদি কেস হয়, তাহলে তার ক্ষেত্রে ভিও সমান কত? 1 নাম্বার কেস। আবর্তন বেগ কত? 2 নাম্বার কেস হচ্ছে 2 নাম্বার কেস হচ্ছে এর পর্যায়কাল কত? 3 নাম্বার হচ্ছে এক্ষেত্রে গতিশক্তি কত? এক্ষেত্রে স্থিতিশক্তি কত? এক্ষেত্রে মোট শক্তি কত? এক্ষেত্রে বন্ধন শক্তি কত? আর এইচ হচ্ছে মুক্তিবেগ, এবং এই অরবিটাল বেগ, কক্ষীয় বেগ v0, এদের অনুপাত কত? এই কটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে। এটা ট্রাই করো, আমি নেক্সট দিন এটা দিয়ে শুরু করবো। নেক্সট দিন উইল স্টার্ট ফ্রম হিয়ার। ওকে, চলো টাটা। আজ